কন্টেন্ট এন্ড অ্যাভেলেবিলিটি, এটার পরে আমাদের খুব সম্ভবত একটা চ্যাপ্টার থাকবে, দিস ইজ ফুড অ্যান্ড নিউট্রিশন পলিসি, এবং তার সাথে ক্রপ ডাইভার্সিফিকেশন। তো আমি চেষ্টা করব আর দুটা ক্লাসই মোটামুটি রেখে আজকে, এবং হয়তো দুটা বা তিনটা এই ক্লাসগুলোতে আমি মোটামুটি নিউট্রিশন পার্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। ফুড পিরামিড সম্পর্কে তোমার ভালো করে জানো। এখানে পাঁচটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো গ্রেনস, ভেজিটেবল, ফ্রুটস, মিল্ক মানে ডেইরি প্রোডাক্টস, মিল্ক অ্যান্ড ডেইরি, মিটস অ্যান্ড ভেজিটেবলস বা মিটস অ্যান্ড বিনস যেগুলো আছে সেগুলো পড়ে। তো বেসিক্যালি দিস টু গ্রুপস সাধারণত তোমার কি বলে সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট, ফ্যাট সাপ্লাই করলেও এই দুটি গ্রুপ আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ভিটামিনস এবং মিনারেলস গুলো সাপ্লাই করে থাকে। আর ভেজিটেবলস এন্ড ফ্রুটস এই দুটো গ্রুপ, ভিটামিনস এবং মিনারেলস এই দুটো সাপ্লাই করে থাকে এই দুটো গ্রুপ। আর গ্রেনস তোমরা জানো এটি সাধারণত কার্বোহাইড্রেট সাপ্লাই করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বোহাইড্রেট সাপ্লাই করে গ্রেনস। আর ফ্রুটস এন্ড মিটস এন্ড বিনস যেটা আছে, মিটস এন্ড বিনস এটি আসলে অনেকাংশেই তোমার একটা প্রোটিন, এবং বিনস এর মধ্যে কিছু আছে ভ্যারাইটি যেগুলো থেকে আমরা সাধারণত অয়েলও পেয়ে থাকি। আর অয়েলকে আলাদা ক্যাটাগরিতেও ফেলা গেলে আবার মিল্ক এবং মিট, বিনস এগুলো যদি প্রোটিন ক্যাটাগরিতে ফেলা হয় তাহলে অয়েল সিডের আর একটা গ্রুপ চলে আসে। অর্থাৎ বেসিক যে ফুড গ্রুপসটা আছে এটা পাঁচটাই হয়: ভেজিটেবলস, ফ্রুটস, গ্রেনস, প্রোটিনস, মিল্ক, মিট অ্যান্ড বিনস, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে অয়েল সিড বা অয়েল কন্টেইনিং। আর যদি তুমি বিনস এর ভিতরে অয়েলস এর আলাপটা করে দাও সেক্ষেত্রে এই পাঁচটা গ্রুপ লিখলেও কিন্তু চলবে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে খেয়াল করে দেখো, বিভিন্ন কালারের বিভিন্ন খাবারের কনস্ট্যান্ট গুলো রয়েছে। তো এখানেও সেই রকম কালারের জিনিসপত্র গুলোই আছে। এটা হলো তোমার গ্রেনস, এটা হলো তোমার ভেজিটেবলস, এটা হলো ফ্রুটস, এইটা হলো তোমার মিল্ক, আর এটা হলো মিট অ্যান্ড বিনস। তো এখান থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে কোন কম্পাউন্ডের কনস্ট্যান্ট কিরকম হবে, আর বয়স বাড়ার সাথে সাথে মানুষ কোন খাবারটা কতটুকু খাবে এটা দেখতে পাচ্ছ। সে ধাপ দিয়ে যখন উঠতেছে মানে হলো তার বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় সে কোন খাবারটা কি পরিমাণ খাবে সেই জিনিসটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে। তো বয়স বাড়ার সাথে সাথে তার খাবারের পরিমাণ আস্তে আস্তে কমে যেতে থাকবে। কারণ হলো মানুষ যখন বয়স্ক হতে থাকে তখন তার আসলে যে কাজ করার টেন্ডেন্সি এটা কমে যেতে থাকে। আর এই অবস্থায় যখন ইনিশিয়ালি থাকে তখন তার প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, এই জন্য যে সে এখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অবস্থা আছে, যার কারণে প্রচুর পরিমাণ খাবার সে গ্রহণ করে এই সময়। আবার এই খাবারের মধ্যে যে অংশটুকু দেখা যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গ্রেনস অর্থাৎ ভেজিটেবলস, এরপর হলো মিল্ক, তারপর হলো ফ্রুটস, তারপর মিট অ্যান্ড বিনস। অর্থাৎ শরীরের শক্তি উৎপাদনের যদি পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করি তাহলে গ্রেনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটি কার্বোহাইড্রেটের সোর্স, রেডিমেড সোর্স হিসেবে কাজ করতে আমরা ভালো করে জানি, এটা সবচেয়ে বেশি লাগে। আর ভেজিটেবলস আর মিল্ক এই জন্য বেশি লাগে যে ভিটামিনস এবং মিনারেলস কিন্তু অবশ্যই ভেজিটেবলস থেকে আসতেই পারে, অ্যাভেলেবল সোর্স, বাস এগুলোকে তোমার অ্যাবজর্ব করার জন্য, শোষণ করার জন্য অনেকাংশেই কিন্তু মিল্কের যে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি আছে এগুলোর প্রয়োজন পড়ে। তো সেই জন্য আসলে আবার ভিটামিনস এবং মিনারেলস গুলো যে ভেজিটেবলস গুলো সাপ্লাই করে, আবার কার্বোহাইড্রেট মেটাবলিজম সেগুলো খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এই জন্য বেসিক্যালি তিনটা গ্রুপস এর খাবার খুবই ইম্পর্টেন্ট, একটা হলো গ্রেনস, একটা হলো ভেজিটেবলস, আর একটা হলো মিল্ক। সুতরাং এই তিনটা গ্রুপের খাবার এই জন্য এখানে বেশি পরিমাণে দেওয়া আছে। আর বাকি দুটা অবশ্যই ফ্রুটস, সিজনাল ফ্রুটস যেগুলো আছে সেগুলো মাঝে মাঝে খাওয়া উচিত। আর ভেজিটেবলস খাইলে আসলে ফ্রুটস না খেলেও চলে, তবে ফ্রুটসের ভিতরে কিছু তোমার ভিটামিনস গুলো আছে যেটা ভেজিটেবলস মধ্যে পাওয়া যায়, যেমন তোমার ম্যালিক অ্যাসিড, ফলিক অ্যাসিড ইত্যাদি, এগুলো আসলে ভেজিটেবলস মধ্যে পাওয়া যায় না। এই জন্য আবার যে ম্যালিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যেগুলো আছে এগুলো এসেনশিয়াল ভিটামিন তাও কিন্তু না, যার কারণে ফ্রুটস খাওয়া অবশ্যই প্রয়োজন আছে। যখন তুমি ভেজিটেবল সাবস্টেন্ট খাচ্ছ না তখন হয়তো তোমার ফ্রুটস এর সাবস্টিটিউট আসতে পারে, বা ফ্রুটস এর মাঝে মাঝে কিছু ফ্রুটস তুমি খাইলা, প্রতিদিন না হইলেও হয়তো দুদিন পর পর কিছু ফ্রুটস তুমি খাইলা, সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবলসটা কিন্তু কোনো অবস্থাতেই ডিশ থেকে বাদ দেওয়া যাবে না। আর অন্যদিকে হলো মিল্ক, মিল্ক আসলে থাকাই উচিত, যদিও বাংলাদেশে বর্তমানে মিল্কস এর ভিতরে অনেক প্রকারের ভেজাল দেখা যায়, তারপরেও চেষ্টা করা ভালো মিল্কস যদি পাওয়া যায় অন্তত প্রতিদিন 1 কাপ করে হলো মিল্কটা খাওয়া আর কি। এ নিয়ে তো আমরা এই সমস্ত গ্রুপস নিয়ে এখন ডিটেলস আলাপে যাচ্ছি।
এ হলো মোটামুটি একটা প্লেট, যে খাবারের প্লেট এখানে দেখা যাচ্ছে যে কোন খাবারটা কি পরিমাণে থাকবে। তুমি খেয়াল করে দেখো গ্রেনস এবং ভেজিটেবলস দুটোই পরিমাণ কিন্তু একদম সমান সমান। গ্রেনস এবং ভেজিটেবল দুটোই পরিমাণ সমান সমান। এখানে প্রোটিন বলতে বোঝানো হচ্ছে যে খাবারটুকু, সেটা হলো তুমি বুঝতে পারছো, সেটা হলো তোমার পালস হতে পারে অথবা তোমার মিট হতে পারে, ফিশ হতে পারে, এইগুলো কিছু অংশ এটা থাকা উচিত। যদি তোমার এনিম্যাল যে প্রোটিন আছে সেটি যদি সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে ইউ ক্যান ইজিলি মাইগ্রেট টু দি পালস প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন, যেটা খুবই সস্তা। আর সাম পোর্শন অফ দি ফ্রুটস এটা থাকা উচিত। আর এখানে যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিশের বাইরে যে জিনিসটা রাখানো আছে, ইম্পর্টেন্ট বলি এটাকে আলাদা করে দেখাইছে এখানে, তাছাড়া এখানে তোমার যে কোনো একটা পিরামিড চিহ্ন দেখাতে পারতো, যেটা আলাদা করে দেখানো হয়েছে সেটা হলো ডেইরি প্রোডাক্ট, অর্থাৎ সেটি দুধ, দই, ছানা যেটি হোক না কেন, এটা তোমার থাকা উচিত। তো আমরা জানি না যে আমরা ভালো করে বুঝি যে আমাদের আসলে খাওয়া যে ডিশ থাকে সেই ডিশে আসলে কোন খাবারটা কি পরিমাণ থাকে। তো আমরা সাধারণত বাজারে বা জব্বরের মোড়ে বলো আর বলে ফসিলের মোড়ে বলো, যখন আমরা খেতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে গ্রেন, তার সাথে হয়তো এটা হয়তো থাকে, কিন্তু এই দুটাই থাকে না। এই দুটাই থাকে না, যে দুটি খুবই ইম্পর্টেন্ট ছিল তোমার খাবারের কার্বোহাইড্রেট যেটি আছে সেটিকে ডাইজেশন, তারপর তোমার মেটাবলিজমের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল তোমার ভিটামিনস এন্ড মিনারেলস, এ দুটি কিন্তু টোটালি বাদ পড়ে যাচ্ছে। অনেকে হয়তো আম, ভাতের সাথে হয়তো কিছু ভাজি খায়, কিন্তু ভাজি খেলে হয়তো আলু ভাজি খায়, কিন্তু আলু ভাজির ভিতর তো তোমার এই ফ্রুটস যে তোমার মিনারেলস এন্ড ভিটামিন সেটা তো পাওয়া যাবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যদি ঢেঁড়সের সময় ঢেঁড়স ভাজি খায় তাহলে হয়তো পাবে কিছু, তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু এই সব ঠিক থাকলেও কিন্তু এই জিনিসটার প্রতি খুবই অবহেলা থাকে, এই যে প্রতি খুবই অবহেলা। তুমি 10 বা 15 টাকা বা 20 টাকা দিয়ে একটা কি বলে 7 আপ বা একটা কোকা কোলা বোতল তুমি কিনে খাবা, কিন্তু কথা হচ্ছে যে ওই টাকা দিয়ে 1 কাপ দুধ তুমি কখনোই খেতে চাইবে না। এই জিনিসটা হলো আমাদের আসলে ফুড হ্যাবিটের সমস্যা। কিন্তু আসলে এই জিনিসটা ভাবা উচিত ছিল এই জন্য যে আমরা বেঁচে আছি আসলে কি খাওয়ার জন্য বেঁচে আছি নাকি বাঁচার জন্য খাইতেছি, কোনটা আসলে? উই লিভ টু ইট নাকি উই ইট টু লিভ, কোনটা আসলে হলো? উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্যই খাইতেছি। তো বাঁচার জন্য যদি খাওয়া হয়, তাহলে যে জিনিসগুলো বাঁচতে সাহায্য করে, যে খাবারগুলো, সেই খাবারগুলি খাওয়া উচিত। আর যে খাবারগুলো খাইলে পারে সাধারণত মানুষকে বাঁচতে নয় মরতে সাহায্য করে, সেগুলো অবশ্যই অত্যন্ত অ্যাট্রাকটিভ কিছু খাবার আছে। খাবার বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তোমার ভালো করে বুঝতে পারতেছো আসলে। তো সেই সমস্ত আসলে বদ অভ্যাস যেগুলো আছে এগুলো আসলে বাদ দেওয়া উচিত, কারণ যেগুলো মানুষের বাঁচতে নয় মরতে সাহায্য করে। কনসেপ্টটা হলো উই ইট টু লিভ, বাট উই লিভ টু ইট না, আমরা বেঁচে আছি খাওয়ার জন্য এরকম না। যে জীবনটা আছে যতক্ষণ ততক্ষণ খেয়ে যাবো না, এরকম না। এটা হলো যে আমরা বাঁচবই খাওয়ার জন্য, সুতরাং সেই জিনিসটাই খাওয়া উচিত যেটা আমাকে বাঁচতে সাহায্য করবে। তো সুতরাং তোমার খাবারের ডিশটা এরকম হওয়া উচিত, তোমার খাবার ডিশটা এরকম হওয়া উচিত। তো খাওয়ার আগে একবার চিন্তা করে দেখো যে আমি কি আসলে যে আমার যে 6টা গ্রুপের যে নিউট্রিয়েন্ট কন্টেন্টস গুলো, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপরে ভিটামিনস, মিনারেলস, এই 5টা গ্রুপের খাবার আমি পাচ্ছি কিনা আমার এই খাবার ডিশ থেকে, তাহলে তুই ক্যান থিঙ্ক যে তোমার খাবারটা ব্যালেন্স ডায়েট হচ্ছে কিনা। আর একটা জিনিস ভাবলে তো সবচেয়ে ভালো হয়, যেটা তোমাদেরকে গোলাম মুর্তজা স্যার পড়াবেন, যে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার বয়স কত, আমার হাইট কত, আমার ওজন কত, আর আমি কি ধরনের কাজ করে থাকি, এটি অনুযায়ী আমার কি ধরনের ক্যালোরি প্রতিদিন প্রয়োজন। যদি আমি এটা পরিমাপ করতে পারি, দেন ইউ ক্যান ইজিলি ডিজাইন ইউর ডায়েট, যেটি নিউট্রিশনিস্টের কোনো প্রয়োজন পড়বে না। একজন মানুষ একজন এগ্রিকালচারিস্ট, আমরা যেটা নিউট্রিশনে পড়াই, তুমি যদি এটাকে ভালো করে ক্যাচ আপ করতে পারো, সেক্ষেত্রে তোমার কি পরিমাণ এনার্জির প্রয়োজন প্রতিদিন, এটা তুমি নিজেই ক্যালকুলেট করতে পারবা। আর আরেকটা জিনিস হলো, তোমার যদি ওভারওয়েট হয়ে থাকে, সেটাকে তুমি কমানোর জন্য তোমার কোন কোন মেনুগুলোকে বাদ দেওয়া দরকার, সেটা তুমি নিজেই ডিজাইন করতে পারবে। সেক্ষেত্রে কখনোই পুষ্টি বিশেষজ্ঞের কাছে যাওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। তো এই জন্য আসলে এই টপিকটা ভালো করে পড়বা, যেটি তোমার জন্য, তোমার পরিবারের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। তো আমরা মোটামুটি এটি সম্পর্কে আলাপ করে ফেলেছি যে ফুড পিরামিড এবং আমার প্লেট এটা কিরকম আছে। সেটা খাবার আগেই এই ডিশটার দিকে তাকিয়ে চিন্তা করে যে আমার এই 4টি খাবারের গ্রুপ আর এই অ্যাডিশনাল এই 5 নম্বর খাবারের গ্রুপটা আছে কিনা আমার সামনে। যদি থাকে দেন ইউ শুড বি স্যাটিসফাইড, হ্যাঁ আমি একটা ভালো খাবারই খাচ্ছি।
কিন্তু তুমি শারীরদাতে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসলে আর সাথে একটা বোরহানি। বোরহানি যে কি দিয়ে তৈরি হয় আল্লাহই ভালো জানে। কিন্তু কাচ্চি বিরিয়ানিতে তোমার হয়তো কার্বোহাইড্রেট এবং প্রোটিন আছে ঠিকই, কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু তুমি পাবা না। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু তুমি পাবা না। হয়তোবা তোমাকে সালাদ দিলে তুমি হয়তো সালাদ যদি খেয়েও থাকো তো ভালো। আবার যদি সালাদ পোস্টিং এর কথা চিন্তা করো সেক্ষেত্রে আবার ঝামেলা আছে। এনিওয়ে, তারপরেও যে মন্দের মধ্যে আমরা ভালো নেই তা আমি বলব না। কেন অনেক রেস্টুরেন্ট গুলা বলো বা অনেক হলেই বলো সেখানে হয়তো তোমার সামনে কাঁচামরিচ আছে। সো একজন ছাত্র যদি ইচ্ছা করে যে আমি ভাত, ডাল এবং কাঁচামরিচ খাবো, সে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট পেয়ে যেতে পারে। ভাতের মধ্যে গ্রেন আছে, ডালের মধ্যে প্রোটিন আছে, আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর যে সেটা সে কাঁচামরিচ দিয়ে পূরণ করতেই পারে। যদি এটা সাফিসিয়েন্ট হবে না, কিন্তু কিছুটা হয়তো হবে। আর এটা হলো ডেইরি। এটা আসলে এডিশনাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকি। এই জিনিসটা কিন্তু খাওয়া উচিত। অপোয়েড অ্যাক্টিভিটিস যেটা, সেটা কিন্তু ডেইরি প্রোডাক্টের ভিতরেই আছে। সুতরাং এটা বাদ দেওয়া উচিত হবে না। সো ইউ শুড থিংক যে বাঁচার তাগিদে হলেও তোমার অবশ্যই এই জিনিসটা প্রতিদিন একটু করে হলেও খাওয়া উচিত। এটা কখনোই বাদ দিবা না। অ্যানিমাল হাজবেন্ড্রিতে আমাদের টিচার ছিলেন দুলাল রঞ্জন দে সরকার। উনি আমাদেরকে যখন ফার্স্ট ইয়ারে ক্লাস নিতেন তখন স্যার একটা কথা বলতেন যে প্রতিদিন যদি তোমার সামর্থ্য না থাকে চুরি করে হলেও একটা করে ডিম খাও। কেননা চুরি করাটা পাপ হবে ঠিকই, অপরাধ হবে ঠিকই, তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে ডিম খাইলে, চুরি করে ডিম খাইলেও কিন্তু তোমার এটা নিউট্রিশন দিতে কিন্তু ভুল করবে না, মনে করবে না যে চুরি করা এটা নিউট্রিশন দেবো না। আমি এটা আসলে একটা মানে জোকসের মতো কথাটা বললাম। আমি তোমাদের অবশ্যই বলবো না এই কাজটা করতে, বিকজ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বাই দিস 5 গ্রুপস অফ ফ্রুটস ইস্ট, তোমাদের সে সামর্থ্যটা আছে, এটা আমি জানি। এনিওয়ে, যার কারণে তোমাদের প্রতি আর্নেস্ট সাজেশন হলো যে অবশ্যই খাবারে যখন বসতেছো তখন একটু খাবারের ডিশের দিকে তাকিয়ে দেখো যে এই ছবিটা তোমার সামনে ভাসে কিনা। এই ছবিটাকে চোখের ক্যামেরায় ভালো করে বন্দি করে নেবা এবং খাবার আগে চিন্তা করো প্রতিদিন অন্তত এক ডিশ হলেও যেন এই পরিপূর্ণ খাবারটা তোমার সামনে আসে। এই সম্পর্কে আমরা অলরেডি দেখে ফেলেছি, ফ্রুটস, ভেজিটেবল, গ্রেনস, প্রোটিনস এন্ড ডেইরি। আমরা এটি নিয়ে এখন আলাপ করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল ফ্রুটস। তো ফ্রুটস হলো, যে কোনো ফ্রুটস হতে পারে, দিস ইজ 100% ফ্রুট জুইস যেটি আছে সেটি আমরা খেয়ে নিতে পারি। পৃথিবীর এমনও দেশ আছে যেখানে সারা বছর সব ফ্রুটস বাজারে পাওয়া যায় না। এমনও দেশ কিন্তু আছে যে ফ্রুটস আছে কিন্তু আসলে প্রচুর পরিমাণ সিজনাল ফ্রুটস তৈরি। যেমন আমাদের দেশের কথা তুমি যদি চিন্তা করো যে সাধারণত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়, কিন্তু এই সময় তুমি বাজারে গেলে আনারস পাবা, কিন্তু সেই আনারসগুলো অনেকটাই কোল্ড স্টোরে কিছু প্রসেসিং করা অথবা কিছু প্রিজারভেটিভ দিয়ে প্রসেস করা। সো হোয়াই নট, যখন বাজারে প্রচুর পরিমাণে আনারস যখন তোমার তৈরি হয়, যদি ফ্রুট ইন্ডাস্ট্রি যেগুলো আছে 100% জুস যদি সেখান থেকে এক্সট্রাক্ট করে সেটা দিয়ে যদি বাজারজাত করতো, তাহলে ফ্রুটস না খেয়ে তুমি যদি ফ্রুটস এর জুস খাইতে, হ্যাঁ তুমি সেখানে সেলুলোজ পাবো না ঠিকই আছে, কিন্তু ভিটামিনস আর মিনারেলসটা তো তুমি ঠিক মতো পাইতা। কিন্তু বাজারে ঠিকই ফ্রুট জুস পাওয়া যায়, কিন্তু আসলে ফ্রুট জুসের নামে এখানে যে আসলে কি কেমিক্যালস দেওয়া থাকে, এটা বড়ই কষ্টের একটা জিনিস। এটা খাইলে মানুষের অনেক কার্সিনোজেনেসিস হয়ে যেতে পারে, আর অনেকের বিভিন্ন প্রকার সমস্যাও হয়ে যেতে পারে। এই জন্য আসলে বাজারে ফ্রুটস জুস যেগুলো আছে এগুলো খাওয়া একটু কষ্টেরই একটা ব্যাপার, একটা ভয়েরও একটা ব্যাপার। কিন্তু আসলে উন্নত বিশ্বে যারা এই সিজনাল ফ্রুটস যেগুলো আছে, যত প্রকারের ফ্রুটস আছে, ইভেন তুমি উন্নত বিশ্বে যেখানে প্রচুর পরিমাণে যে সিজনে তোমার তরমুজ তৈরি, তরমুজের জুসও বাজারে পাওয়া যায়। এবং যখন প্রচুর পরিমাণে ভেজিটেবলস তৈরি হয় তখন ভেজিটেবলস এর জুসও কিন্তু বাজারে পাওয়া যায়। 100% ভেজিটেবলস জুস। এবং কোন কোন ভেজিটেবলস এর মধ্যে আছে সেটা কিন্তু সেই ক্যানের গায়ে কিন্তু লেখা আছে। সো এই ফ্রুটস জুস হইলেও কিন্তু ইউ ক্যান মিট আপ ইয়োর ফ্রুটস এর যে চাহিদা সেটা মিট আপ করতে পারবে। আরেকটা কি হতে পারে, ফ্রুটস গুলো ফ্রোজেন হতে পারে, তারপরে ক্যান্ড হতে পারে, ফ্রেশ তো হতেই পারে, ড্রাইড হতে পারে, হোল হতে পারে, কাপ অফ অর পিউরড হতে পারে। তো আমাদের দেশে বাজারে সাধারণত আমরা ফ্রেশ যে ফ্রুটস গুলো সেগুলোই আমরা খেয়ে থাকি, কিন্তু কথা হচ্ছে আসলে সেগুলো কিভাবে প্রসেস করা আমি ঠিক জানি না। আমার ভালো করে মনে আছে আমি একবার কোন এক ট্রিপ থেকে আমি কিছু বাংলাদেশের কোন একটা জায়গা থেকে আমি আপেল কিনে, মোস্ট প্রবাবলি বান্দরবান হবে। আমি আপেল পেয়েছিলাম সেখানে। তো সে আপেল আমি নিয়ে আসছিলাম বান্দরবান থেকে বাসায়। ময়মনসিংহের বাসায় আমি সে আপেলটা রেখে পরের দিন সকালে আমি দেশের বাড়িতে যাব। তো ভাবছিলাম যে সকালবেলা এই আপেল সহ আর কিছু খাবার খেয়ে আমি সকালে রওনা হয়ে যাব।
সকালে খাবারটা খেয়েছি ঠিকই, কিন্তু আপেলের কথাটা আমার মনে ছিল না। ঠিক তাকের উপরে রেখে আমি চলে আসছি বাড়িতে। পরে বাড়ি যেয়ে ভাবলাম যে আমার তো আপেলটা নষ্টই হয়ে যাবে। তো আফটার 15 ডেজ আমি যখন বাসায় ফিরলাম, ফেরার পরে আপেলের দিকে তাকিয়ে দেখি আপেল আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তো অবাক যে এইরকম সিজনে এই আপেল তো সারভাইভ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি না আসলে যে আপেল কিভাবে প্রসেস করা। ঠিক একই অবস্থা কমলা, একই অবস্থা। বাজারে দিনের পর দিন কমলা আছে। কমলা কিন্তু নষ্ট হয় না। কিন্তু আমি যখন বিদেশে ছিলাম তখন আমি দেখেছি যে বাজার থেকে কমলা কেনার পরে শীতের সিজনে সাধারণত কমলা হয়। প্রচন্ড শীত। বাইরের টেম্পারেচার মোটামুটি ৩-৪ ডিগ্রি ৫ ডিগ্রি সেলসিয়াস। ভিতরের টেম্পারেচারও ঠিক একই রকম। মোটামুটি ৫-৬ ডিগ্রি ৬-৭ ডিগ্রি সেলসিয়াস। এই ৬-৭ ডিগ্রি সেলসিয়াস ইজ অ্যাজ লাইক অ্যাজ ইফ আ নরমাল ফ্রিজ। কিন্তু কথা হচ্ছে এরপরেও কমলাগুলোকে মোটামুটি ৩ থেকে ৪ দিনের বেশি রাখা যেত না। ৩ থেকে ৪ দিন পরে কমলা পচা শুরু হয়ে যেত। তো বাংলাদেশে কমলা কিনে আনার পরে তুমি দিনের পর দিন রাখবা, কমলা কখনোই পচবে না। আমি জানি না সেগুলো কিভাবে প্রসেস করে। এইজন্য আসলে ফ্রেশ খাবার খাওয়াও কষ্ট লাগে। এইজন্য আসলে সিজনাল ফ্রুটস যেগুলো আছে, সিজনাল বড়ইয়ের সময় বড়ই খাও, আমলকির সময় আমলকি খাও, এই সময় জলপাই আছে, আমড়া আছে, এগুলো খাও। এরকম কিছু ফ্রেশ যে সমস্ত সিজনাল ফ্রুটস গুলো আছে, এই ফ্রুটস গুলো তুমি যদি কিছু খাও, দ্যাট ইটস এনাফ। আর ভেজিটেবলস তো বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এনিও তো উন্নত বিশ্বের এরকম সাধারণত ফ্রেশও থাকে, ক্যান থাকে, ফ্রোজেন থাকে, ড্রাইড ভেজিটেবল ফ্রুটস আমরা কিছুটা হলেও খাই। যেমন কিসমিস, তারপর তোমার বাদাম, তারপর তোমার কি বলে এটা, খেজুর ইত্যাদি এগুলো আমরা সাধারণত ড্রাইড খেয়ে থাকি। তো এই সমস্ত ফ্রুটস কিন্তু খাওয়া যায়। খাইলে পরে তোমার অনেকটাই ভিটামিনস এবং মিনারেলস এর যে ইয়েটা আছে সেটা পূরণ হবে। এখানে কাস্টমার্স মেসেজ যেটা বলছে, কনজিউমার মেসেজ, দে মেক হাফ ইয়ার প্লেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। অর্ধেকটাই খাওয়া উচিত। হ্যাঁ, ফ্রুটস এবং ভেজিটেবলস খাইলে সুবিধা কি, তুমি এখান থেকে প্রচুর পরিমাণে সেলুলোজ পাবা, যে সেলুলোজটা তোমার শরীরের যে কোষ্ঠকাঠিন্যের মতো যে সমস্ত বিভিন্ন প্রকার সমস্যা আছে সেটা চলে যাবে। আসলে এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটের কিন্তু, এই যে প্লেটটা এখানে আছে, প্লেটের কিন্তু অর্ধেক আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আর গ্রেনস আর প্রোটিনস আছে অর্ধেক। এইজন্য বলছে এটা যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তোমার প্লেটের অর্ধেকটা ভরো, আর বাকি অর্ধেকটা, অর্থাৎ একটা প্লেটকে ৪ ভাগ করো। ৪ ভাগ করো, অর্ধেক তুমি ভেজিটেবল নাও, আর অর্ধেক নাও তুমি গ্রেন, আর অর্ধেক নাও তুমি প্রোটিন। অর্ধেক প্রোটিন বলতে আমি বলতে চাচ্ছি না যে টোটাল তুমি মুরগির গোস্ত দিয়ে ভরে নিতে নাও। অর্ধেকের চেয়ে একটু বেশি গ্রেন নাও, আর তার মধ্যে ৩-৪ পিস তুমি মুরগির গোস্ত বা খাসির গোস্ত বা গরুর গোস্ত খাও, সমস্যা নেই। নিউট্রিয়েন্টস আমরা জানি সাধারণত ফ্রুটস এর ভিতরে যে নিউট্রিয়েন্ট গুলো থাকে তার মধ্যে ভিটামিনস এবং মিনারেলস সবচেয়ে বেশি থাকে। তো এর মধ্যে বলতেছে ডায়েটারি ফাইবার, পটাশিয়াম, তারপর ভিটামিন এ, সি এবং ফলেট। ভিটামিন এ, সি তুমি ভেজিটেবলস এর মধ্যে পাবে, কিন্তু ফলেটটা পাওয়া কঠিন। ম্যালিক অ্যাসিড, ফলিক অ্যাসিড এগুলো পাওয়া ভেজিটেবলস হয়তো যায়। সো নিউট্রিয়েন্টস এর বলতে যেটা বলছে, ম্যাক্সিমাম তোমার ফ্যাট, সোডিয়াম এবং ক্যালোরি থাকে, কোলেস্টেরল তেমন থাকে না। আর এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এর মধ্যে পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন এ এবং সি এবং ফলেট থাকে। আর হেলথ বেনিফিট যেটা বলতেছে সেটা হলো অবশ্যই তোমার শরীরের মেটাবলিক অ্যাক্টিভিটিস যেহেতু খুবই সুন্দরভাবে চলে, সো ইট উইল কিপ ইউর বডি হেলথি। অবশ্যই তোমার শরীরকে ভালো রাখবে। এবং টিথ কে অবশ্যই, গামস কে অবশ্যই হেলথি রাখবে, বিকজ ভিটামিন সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি হেলথি গামস। আর টিথের কথা বলতেছে বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দা পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর ইত্যাদি সোডিয়াম। আর আরেকটা জিনিস হলো যে ফ্রুটস যেহেতু তোমার মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে খুব ভালোভাবে চলতে সাহায্য করে, তোমার শরীর অবশ্যই হেলদি থাকবে। এই জন্য আসলে ফ্রুটস প্রতিদিনই খাওয়া উচিত। ফ্রুটস প্রতিদিনই সাম পরিমাণ, সিজনাল ফ্রুটস আমরা জানি খুব কম দাম, অলসতা না করে একটু খাওয়া উচিত। সো দিস অ্যাবাউট ফ্রুটস। ভেজিটেবলস এবং ফ্রুটস একই রকমের, ভেজিটেবলস এবং ফ্রুটস একই রকমের মোটামুটি। এই যে 100% ভেজিটেবল জুস, যেটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যদিও টেস্টি না, কিন্তু কথা হচ্ছে একটা কথাই বলছি যে আসলে টেস্টি জিনিস অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য বলতেছি একটা কথা বারবার, যে উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাচ্ছি। তো বাঁচার জন্য যে জিনিসটা তিতাও লাগবে সেই জিনিসটাও খাওয়া উচিত। হ্যাঁ, হয়তো আমার এমন কিছু দেশ আছে যে দেশ হয়তো ভেজিটেবলস অলওয়েজ পাওয়া যাচ্ছে না, বা হয়তো একদিন বাজার করে না, হয়তো 10 দিন বাড়ানো যাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো সে সমস্ত ফ্যামিলির 100% ভেজিটেবলস জুস এনে খেতে পারে। সেই জুসের দ্বারা তারা হয়তো বা সেই ভিটামিন মিনারেলস এর যে চাহিদা সেটা পূরণ করতে পারে। তো এখানে বাংলাদেশের মতো দেশে এখানে ফ্রুট জুস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ ভেজিটেবলস আমরা তৈরি করে থাকি। তো এর মধ্যে যে ভেজিটেবলস গুলো রঙিন টাইপের ভেজিটেবলস, বিশেষ করে ডার্ক গ্রিন এবং অরেঞ্জ কালার, এই সমস্ত ভেজিটেবলস গুলোই বেশি খাওয়া উচিত। তো আমাদের দেশে প্রচুর ভেজিটেবলস সবগুলো মোটামুটি ডার্ক গ্রিনই থাকে এবং অরেঞ্জই থাকে।
বাজারে গেলে তুমি হয় অরেঞ্জ কালার পাবো আর না হয় গ্রিন কালারের পাবো, ভেজিটেবলস এর বাইরে কিন্তু না। হ্যাঁ, তবে এই সিজনে সাদা কালারের কিছু ভেজিটেবলস আছে, যেমন মূলা। এটা একটা সাদা কালারের ভেজিটেবল, কিন্তু কথা হচ্ছে মূলার উপরে যে শাক থাকে সেটা কিন্তু আবার ডার্ক গ্রিন কালার। সো এটাকে আসলে ওভারলুক করার কোনো উপায় নাই। এনিওয়ে, তো ভেজিটেবলস অবশ্যই ফ্রেশ ভেজিটেবলসই খাওয়া উচিত। যদি তুমি ফ্রুটস খেতে না পারো তাহলে অর্ধেক ডিশ টোটাল ভেজিটেবলস দিয়ে খাও। কিন্তু আলু কিন্তু ভেজিটেবল নয়। আমি আবার বলতেছি, আলু কিন্তু ভেজিটেবল নয়। আলু হলো তোমার কার্বোহাইড্রেট সোর্স একটা কম্পাউন্ড। এইটা ছাড়া বাকি যে সমস্ত ভেজিটেবলস নামে আমাদের বাজারে যেগুলো আছে সবকিছুই ভেজিটেবলস। এই জন্য বলা হচ্ছে ডার্ক গ্রিন এবং ডিপ অরেঞ্জ কালার হতে হবে। কারণ সেটি ফ্রোজেন হতে পারে, ক্যান্ড হতে পারে, জুসও হতে পারে। যেটি হোক না কেন, অবশ্যই তোমার ডিশের অর্ধেক পরিমাণ পর্যন্ত তোমার অবশ্যই সেটি ভেজিটেবলস এবং ফ্রুটস বা টোটালটা ভেজিটেবলস থাকা উচিত। আর এর নিউট্রিয়েন্ট কন্টেন্ট যেটি সেটি মোটামুটি ফ্রুটস এর মতোই। এখানেও ভিটামিন এ, সি, ফলিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি আছে। প্রচুর পরিমাণে এখানে তোমার ফাইবার থাকে এবং ফ্যাটস থাকে খুবই কম, কোলেস্টেরল তো থাকেই না। সুতরাং এটা মোটামুটি তবে সসেস যেগুলো আছে, বাট সসেস অ্যান্ড সালাদ যেটা আছে এতে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাট, ক্যালোরি এবং কোলেস্টেরল থাকে। এই জন্য আসলে ভেজিটেবলস দিয়ে আসলে সালাদ তৈরি করা হয় ঠিকই, কিন্তু এই ভেজিটেবলস দিয়ে তৈরি করা সালাদের কিন্তু যখন প্রচুর পরিমাণে ফ্যাট যোগ করা হয়, তখন এই ফ্যাট দ্বারা কিন্তু সেখানে ক্যালোরি চলে আসে। এই ক্যালোরিতে কিন্তু কোলেস্টেরল চলে আসে, আর এই কোলেস্টেরল দ্বারা কিন্তু আসলে শরীরের সমস্যা শুরু হয়। এই জন্য আসলে সালাদ ঠিকই খাও, কিন্তু কথা হচ্ছে যে পার্সোনাল হাইজিনিক ম্যানেজ করে সালাদকে ড্রেসিং করা, মানে করা, তৈরি করা, এবং অবশ্যই সেখানে কোনো প্রকারের সল্ট এবং কোনো প্রকারের অয়েল ব্যবহার না করা। সরাসরি যে সালাদ সেটাই খাও ডাইরেক্ট। তাহলে তুমি সেখান থেকে হয়তো বা এই যে অতিরিক্ত ক্যালোরি ফ্যাট যেগুলো আছে এগুলো থেকে তুমি হয়তো পাবো। বাট সালাদ ড্রেসিং করা হয় মেয়োনেজ বা ইত্যাদি ইত্যাদি দ্বারা, সেক্ষেত্রে কিন্তু এটা রিস্ক ফুড হয়ে যায়। তো সালাতের যে ভেজিটেবল যেগুলো আছে ভেজিটেবল ভিতরে ডায়েটারি ফাইবার থাকে, পটাশিয়াম থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, পটাশিয়াম থাকে। পটাশিয়াম তো বলাই হলো, এগুলো সাধারণত থাকে যেগুলো আমি আগে বলেছি যে ভেজিটেবলস এবং ফ্রুটস এর মোটামুটি একই রকমেরই তোমার থাকে, নিউট্রিয়েন্টস গুলো থাকে। তবে ভেজিটেবলস এর ভিতরে একটু বেশি পরিমাণের আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকে। আয়রন গুলো, হ্যাঁ, আপেলের ভিতরে কিছু আয়রন পাওয়া যায় অবশ্যই, কিন্তু আসলে ভেজিটেবলস এর আয়রন বা সোর্স হিসাবে আপেলে যে দাম হবে বা ভেজিটেবলস হিসাবে তোমার কচু শাকের যে দাম হবে, দুটির মধ্যে কিন্তু টোটাল আলাদা। এই জন্য আসলে ভেজিটেবলস কে আমাদের দেশের মতো ডেভেলপিং কান্ট্রি দেশের আসলে ফ্রুটস এর সাবস্টিটিউট ভেজিটেবলস কে বেশি চয়েস করা উচিত। তবে মাঝে মাঝে যে খাওয়া যায় না এরকম কিন্তু না, মাঝে মাঝে কিন্তু খাওয়া যেতেই পারে। পটাশিয়ামের সোর্স হিসেবে তুমি কলা খেতে পারো, কলা খেলে তুমি ভেজিটেবলস এর যে পটাশিয়ামটা সেটি তুমি কলা থেকে পেয়ে যেতে পারো। আর ডায়েটারি ফাইবার কলা তো অবশ্যই আছে। সুতরাং ডার্ক গ্রিন ভেজিটেবলস অথবা ডার্ক গ্রিন এবং তোমার অরেঞ্জ কালারের ফ্রুটস আছে, যেমন আমের সময় আম প্রচুর সস্তা পাওয়া যায়, সেগুলো আমগুলো কিন্তু তুমি ইজিলি খেয়ে সেখান থেকে তুমি ভিটামিন এ পেতেই পারো। তো এরকম আর কি কিছু সিজনাল ফ্রুটস যখন দাম কম থাকে তখন তুমি কিছু ফ্রুটস খাই না, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে একদম পুরো আপেল কমলা তোমার এগুলোই যে খেতে হবে হাই রিস্ক, খুব দামি ফ্রুট, এগুলো কিন্তু বিকজ যেখানে তো ফ্রুটস গুলো বাইরে থেকে আনা হয় এই সমস্ত ফ্রুটস গুলো ম্যাক্সিমাম থাকে প্রসেস করা, প্রিজারভেটিভ দেওয়া। সেই সমস্ত ফ্রুটস খাইলে যেমন শরীরের সমস্যা হতে পারে, হ্যাঁ, ভিটামিনস মিনারেলস হয়তো তুমি পাবা ঠিকই, কিন্তু কথা তার সমস্যা যে কম্পাউন্ড গুলো সেগুলো তোমার শরীরে কিন্তু প্রবেশ করছে। এই জন্য আসলে সিজনাল ফ্রুটস যেগুলো গাছ থেকে পেড়ে খাও অথবা তোমার বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে খাও, এটাই সবচেয়ে ভালো। সো দিস ইজ অল অ্যাবাউট ভেজিটেবলস। গ্রেনস যেটি তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনার্জি প্রোডাকশনের জন্য। আমি এই পর্যন্ত যে ফ্রুটস এন্ড ভেজিটেবল বলেছি এখানে কিন্তু এনার্জির কোনো কথা আসেনি। এগুলো আসলে এনার্জি পারপাসে ডাইরেক্টলি ইনভলভ হয় না, বিকজ বায়োমলিকুলস কিন্তু কার্বোহাইড্রেট, অবশ্যই কার্বোহাইড্রেট বায়োমলিকুলস একটি, এবং ভিটামিনস মিনারেলসও বায়োমলিকুল, বাট দে আর ট্রেস এলিমেন্টস। এগুলো আসলে ডাইরেক্টলি নিজেকে ফিউজ করে তোমাকে এনার্জি দিতে পারে না। যে জিনিসটা তোমার শরণাপন্ন হতে হয় গ্রেনের কাছে। সো গ্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রোভাইড ইউ দি এনার্জি অ্যাট এনি টাইম। অর্থাৎ সকালবেলা তুমি যখন নাস্তা করো তখন তোমার শরীর সতেজ হয়ে ওঠে, বিকজ যে প্রচুর পরিমাণে যদি কার্বোহাইড্রেট তুমি গ্রহণ করেছো, সেই কার্বোহাইড্রেটটা ডাইজেশন হওয়ার পরে মেটাবলিজম হয় দিন আন দিন এবং তোমাকে প্রম্পটলি এনার্জি প্রোভাইড করে, যার কারণে তুমি খুব সতেজ অনুভব করো। বাট আফটার 2 or 3 hours অফ দি ব্রেকফাস্ট, সকালের নাস্তার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর তুমি আস্তে আস্তে ঝিমিয়ে যেতে শুরু করো। এসব ইন্টারমিডিয়েট টাইমে অনেকে স্ন্যাক্স নেয়, কিন্তু কথা হচ্ছে যারা নেয় না তারা কেউ খায় না, হয়তো অনেকে সেই সময় টোস্ট, চা ইত্যাদি খায়, বিকজ টোস্ট তো তোমার কার্বোহাইড্রেট, তবে চায়ের ভিতরে যে চিনি আছে সেই চিনিটাও কিন্তু কার্বোহাইড্রেট।
তো তখন সে আবার সতেজ অনুভব করে। তুমি দেখে থাকবা রিক্শাওয়ালারা কিন্তু রিক্সা চালায় ঠিকই, কিন্তু সুযোগ পেলেই কিন্তু বলে একটু চা খেয়ে নি। আসলে তাদের চা যদি তুমি টেস্ট করে দেখো, এই চাতে প্রচুর পরিমাণ তারা চিনি খায় এবং এই চিনিতে প্রচুর পরিমাণ তারা এনার্জি পায়। আর একটা টোস্ট বা একটা বিস্কুট যেটা সেটাও মিষ্টি। এইভাবে তার শরীরে কিন্তু ওই কার্বোহাইড্রেট থেকে কিন্তু এনার্জি তাকে প্রোভাইড করতেছে। হ্যাঁ, সে হয়তো গ্রেইন খাচ্ছে না, কিন্তু চিনিটা সে প্রচুর পরিমাণে খাচ্ছে। কিন্তু আমরা যখন খাবার খেতে বসি তখন আমরা প্রচুর পরিমাণে কিন্তু আসলে এই গ্রেইনস যে খাবারটা সেটি যদি আ সকালবেলা নাস্তা করতে বসি তখন প্লেটে টোটালটা আমার খিচুড়ি দিয়ে ভরা থাকে, অথবা ৩ টা বা ২ টা রুটিই থাকে বেশি আর ভাজি থাকে সামান্য। এটাই হয়ে থাকে। বিকজ কার্বোহাইড্রেট বেশি কিন্তু অন্যান্য সাবস্টেন্স কম থাকে। বিকজ কারণ হলো যে গ্রেইনস আমার প্রয়োজন এইজন্য বেশি যে এইটা আমাকে এনার্জি প্রোভাইড করবে। আদারওয়াইজ আমি আসলে এনার্জি জন্য কাজ করার জন্য যে এনার্জি প্রয়োজন সেটা আমি পাবো। এই যে আসলে এনার্জি ইজ ইম্পোর্টেন্ট। তো এখানে শুধু এনার্জি যে তোমার ব্রেন যে শুধুমাত্র ওই কার্বোহাইড্রেট সাপ্লাই করে তোমাকে এনার্জি দেয় তা না। এখানে কিছু, কিছু খাবার আছে কার্বোহাইড্রেট রিচ গেইন ফুডস আছে যার ভিতরে তোমার প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ভিটামিনসও কিছু মিনারেলস কিছু অল্প পরিমাণ হলেও থাকে। তবে এই জিনিসটা আবার ২ টি প্রকারে বলা হচ্ছে যে আমরা সাধারণত গ্রেইন যেটা খেয়ে থাকি এটা কিছুটা আমরা খেয়ে থাকি রিফাইন্ড আকারে, কিছু খাই হোল গ্রেইন আকারে। যেমন গমের ক্ষেত্রেও তুমি যদি আটা যদি চিন্তা করো, সাদা রুটি বা সাদা পরোটা যেটা খাওয়া হয় এটা আসলে টোটালটাই তোমার প্রসেস করা গ্রেন, রিফাইন্ড গ্রেন। এবং তুমি গম যদি প্রথমে হোল গ্রেন যদি এটা টোটালটাকেই যদি তোমার ক্রাশ করা হয় তাহলে কিন্তু এতটা রিফাইন্ড হবে না, ১ নাম্বার। ২ নাম্বার কথা হলো এটা কালারটাও সাদা হবে না। আবার ধানের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, ধান যদি তোমার রিফাইন্ড করা না হয় সেক্ষেত্রে তোমার ভাতের যে টেক্সচার যেটা হবে সেটা অবশ্যই স্মুথ হবে না, এটা রাফ হবে আর এতটা সুন্দরও হবে না। আবার কালারটাও কিন্তু মাঝে, মাঝে তোমার লাল কালারে থাকবে চাল। কিন্তু আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি টোটাল একদম পুরা কে রিফাইন্ড যে স্মুথ ভাত খেতে অভ্যস্ত। ইভেন তোমার যে বাসমতি চালের যে ভাত এটাও তুমি দেখবা এটাও স্মুথ। কাটারিভোগ চালের ভাত সেটাও স্মুথ। ইভেন তোমার বাংলাদেশে বিভিন্ন যে প্রসেসড যে গেম গুলো পাওয়া যাচ্ছে সবগুলোই কিন্তু স্মুথ। যার কারণে প্লেটে ভাত দেখলে সুন্দর লাগে দেখতে। কিন্তু আসলে ওই গ্রেনের আসলে যে ভিটামিনস, মিনারেল এবং ফাইবার যেগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আউট হয়ে চলে গেছে। ইভেন তোমার এন্ডোস্পার্মের ভিতরে যে স্টার্চ ছিল সেটা অনেক অংশে চলে গেছে। তুমি কোন চালের একটা ধান যদি তুমি খুলে দেখো তাহলে এর মাথার দিকে সাদা একটা অংশ দেখবে যে অংশটা মিষ্টি এন্ডোস্পার্ম বলা হয়, যেখান থেকে তোমার স্পাউটিং হয়ে গাছ তৈরি হয়। কিন্তু তোমার সামনে যদি তুমি আজকে তোমার বাড়িতে যে চাল আছে বাজার থেকে কিনে আসে সেই চালে তুমি দেখবে কোন দিকে মাথা আর কোন দিকে পাছা এটা তুমি খুঁজেই পাবা না। কোন দিকে মাথা কোন দিকে লেজ তুমি এটা খুঁজেই পাবা না। কারণ হলো এত সুন্দরভাবে এটা রিফাইন করা হয়েছে যে তুমি আসলে খুঁজেই পাচ্ছ না যে আসলে এন্ডোস্পার্মটা কোথায়। যার কারণে এর ভিতর থেকে ভিটামিনস, মিনারেলস, ফাইবার যা আছে এভরিথিং ড্রেন আউট হয়েছে। সুতরাং তুমি এই রিফাইন্ড গ্রেন খাওয়ার কারণে তুমি এখান থেকে এই জিনিসটা পাচ্ছ না। আর এই জন্যই বলা হচ্ছে ভাত শুধুমাত্র তোমাকে কার্বোহাইড্রেট সাপ্লাই করে। এনিওয়ে তো আমরা যদি এখন হোল গ্রেন খাওয়া শুরু করি সেক্ষেত্রে হয়তো আমরা সেখান থেকে কিছু পরিমাণে হলেও ফাইবার, ভিটামিনস এবং মিনারেলস কিন্তু পাবো, যেটা আমার ভেজিটেবলস এবং মিনারেলস এর সাবস্টিটিউট হিসেবে আমাকে সাহায্য করবে। ভেজিটেবলস অবশ্যই রিচ সোর্স অফ দি ফাইবার, ভিটামিনস এন্ড মিনারেলস। কিন্তু আসলে হোল গ্রেনের ভিতরে কিন্তু এগুলো আছে। এজন্য আসলে খাবার খাওয়ার সময় এই জিনিসটা একটু খেয়াল করা। এই জিনিসটা একটু খেয়াল করা। আর ফর দিস রিজন বাজারে যেহেতু নিউট্রিশন নিয়ে অনেক কথাবার্তাই হচ্ছে আর যেহেতু নিউট্রিশনের দিক দিয়ে মানুষ একটু বেশি সাবস্টিকেটেড হয়ে পড়ছে। যার কারণে প্রসেস গ্রেন যে আটাটা এই আটার ভিতরে অনেক কিছু ফর্টিফিকেশন করা হচ্ছে। কিছু ভিটামিনস, মিনারেলস, কিন্তু ফাইবার আসলে ফর্টিফিকেশন করা সম্ভব নয়। যার কারণে ভিটামিনস এবং মিনারেলস কিছু এখানে এডিশন করে দেওয়া হচ্ছে, যার কারণে প্যাকেটের গায়ে লেখা থাকে ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ বা ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ ইত্যাদি ইত্যাদি। এবং মিনারেলস ওয়াটারের গায়ে কিন্তু তুমি দেখবা যে লেখা আছে যে ক্যালসিয়াম এতটুকু আছে, তোমার পটাশিয়াম এতটুকু আছে, থেকে দেওয়া থাকে। কারণ হলো এরা এই পানিটাকে ফর্টিফিকেশন করেছে। তো এই ফর্টিফিকেশন যেটা আর্টিফিশিয়াল যে ভিটামিনস এবং মিনারেলস যেটা তোমার দেওয়া আছে এটা হয়তো প্রসেস ফর্মে তারা প্রসেস করছে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে, কিন্তু কথা হয় না টু টেক ইট ন্যাচারাল। যার কারণে আসলে হোল গ্রেনের দিকে যাওয়া উচিত, যেটি কার্বোহাইড্রেটের পাশাপাশি আমাকে এই সমস্ত মিনারেলস বা এই সমস্ত খাদ্য উপাদানগুলো সাপ্লাই করবে। সো খাবার খাওয়ার আগে এই জিনিসটা একটু ভেবে দেবে। যদি আমরা ভাবতে পারি না, আমাদের সেই স্কোপ নাই, কিন্তু ভাবতে সমস্যা কি হ্যাঁ খাবারটা যদি আমার হোল গ্রেন হতো তাহলে কতই ভালো হতো। সার্চ করলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পাওয়া যাবে।
তো গ্রেনস আসলে যে সমস্ত সোর্স থেকে পাওয়া যায় সেটা আমি ভালো করে জানি। হুইট, রাইস, ওট, তোমার তারপরে কর্নমেল, তারপর বার্লি ইত্যাদি থেকে আমরা সাধারণত এই গ্রেন গুলো পেয়ে থাকি, যেটা আমরা খেয়ে থাকি। এখানে এই যে জার্মসটার কথা বললাম, যে কিছুক্ষণ আগে বললাম, এই যে এন্ডোস্পার্ম জার্মস এর কথা যেটা বললাম, এন্ডোস্পার্মটা আমরা খেয়ে থাকি, কিন্তু এই জার্মস যেটা আছে এই অংশটুকু আসলে এখান থেকে উঠে চলে যায় যখন এর প্রসেস করা হয়। জার্ম যে অংশটুকু সাদা খুব সুন্দর একটা মিষ্টি একটা অংশ থাকে, এই অংশটুকু থাকে না আসলে। এখানে প্রচুর পরিমাণে তোমার মিনারেলস এবং ভিটামিনস থাকে, যে জিনিসটা আমরা পাই না। এনিওয়ে, তারপরও মন্দের ভালো। তো দুই প্রকার হোল গ্রেন এবং রিফাইন্ড গ্রেন সম্পর্কে আমি আলাপ অলরেডি কিছুটা হলে তোমাদের আভাস দিয়েছি। তবে অ্যাটলিস্ট হাফ অফ ইয়োর গ্রেনস হোল গ্রেন। তো হ্যাঁ, তুমি প্রসেস গুলো খাও ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন হইলেও অন্তত হোল গ্রেন খাওয়ার চেষ্টা করো। হোল গ্রেন খাওয়ার চেষ্টা করবো। আর বলতেছে যে হাফ অফ ইয়োর গ্রেনস, অর্থাৎ যে ডিশের অর্ধেকটা তোমার গ্রেন বলা হচ্ছে, এই অর্ধেকের অর্ধেক পরিমাণ বলতেছিল যে হাফ যদি তোমার হোল গ্রেন হয় তাহলে ভালো হয়। হোল গ্রেনের ভিতরে সুবিধা কি? ইট কন্টেন্স গ্রেন কার্নেলস, দি ব্রেন, জার্ম এন্ড দি এন্ডোস্পার্ম, এটা থাকে। কিন্তু কথা হচ্ছে যখন থাকে না, তখন এন্ডোস্পার্ম উপরে যে কভারটা আছে সেই কভারটা থাকে না, তারপর তুমি জার্মটা থাকে না, ইত্যাদি ইত্যাদি। আর বার্ন তো থাকেই না। এই যে বার্ন যেটা উপরে যে বার্নটা আছে, উপর যে ওই যে খসখসে টাইপের আনইভেন আনস্মুথ যে লেয়ারটা আছে, এটা তো থাকে না, সুন্দর পলিশড হয়ে যায়। আর এই বার্নটা কি করে? এই বার্ন কিন্তু অত্যন্ত তৈলাক্ত। আর তৈলাক্ত হওয়ার কারণে এটি কিন্তু প্রচুর পরিমাণে অ্যামাইলোজকে শোষণ করে রাখে। সো এই বার্নটাকে তখন এখান থেকে রিমুভ করার পরে এই বার্নে তখন রাইস ব্র্যান অয়েল যেটা সেটা তৈরি করে, তেল তৈরি করে। অর্থাৎ একটা ফুড ইন্ডাস্ট্রি আছে, রাইস ইন্ডাস্ট্রি যেটা আছে, সেটি কিন্তু টোটাল যে কনস্টিটিউয়েন্ট গুলো সবকিছুই কিন্তু তারা ব্যবহার করে থাকে। যার প্রথমে ধানটার ভিতর দেওয়া হয়, পরে এখান থেকে খোসাটা আলাদা হয়ে যায়। এই খোসাটা দিয়ে তারা কি করে, ওই যে লাকড়ি আছে না, কালো লাকড়িগুলো, কয়েল লাকড়ি বলে, এই কয়েল লাকড়ি তৈরি করে খোসা দিয়ে, তুষ দিয়ে। এর পরবর্তী যখন এর ভিতরে যে গুঁড়াটা থাকে, কুড়া যেটিকে বলা হয়, সে কুড়া এবং ব্রান দুটি মিলে পিষে এখান থেকে তেল বের করা হয়, রাইস ব্রান অয়েল। এরপর খোল যেটা তৈরি হয়, এই খোল দিয়ে তখন মাছের খাবার, তারপর তোমার মুরগির খাবার ইত্যাদি তৈরি করা হয়। আর এই রাইস যেটা প্রসেস হইলে সে প্রসেস রাইস সঠিক প্যাকেটে বাজারে চলে আসে। অর্থাৎ একটা ধানের কোনো অংশই কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ফেলে দেয় না, টোটালটাই ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, যদি এটা শুধুমাত্র শুধু খোসা সুই ছাড়াইতো, তাহলে সে শুধুমাত্র ধান চালটা বিক্রি করতে পারতো, আর হয়তো এখান থেকে সে তৈরি করতে পারতো, কয়েল তৈরি করতে পারতো। কিন্তু রাইস ব্র্যান অয়েল কি হবে, পোল্ট্রির ফিড হবে, তারপরে ফিশ ফিড কি হবে, এগুলো তো সমস্যা। আর এগুলো এডিশনাল তৈরি করতে চাই, এই চালের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। আর মানুষ এখান থেকে তোমার নিউট্রিয়েন্ট গুলো ডিপ্রাইভ করতে থাকে। ফর দিস রিজন ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দি হোল গ্রেনস। রিফাইন্ড গ্রেন অবশ্যই সুন্দর দেখতে, মিল্ড, রিমুভ দি ব্র্যান এন্ড জার্ম, এটা থাকে না। তারপরে সুন্দর টেক্সচার দেখা যায়। তারপর যেহেতু বিভিন্ন প্রকার কেমিক্যাল প্রসেসিং হয়, ট্যাল্ক বা ইত্যাদি দ্বারা এটাকে প্রসেস করা হয়, যার কারণে তোমার হোল গ্রেন কিন্তু থাকবে কম, কিন্তু শেলফ লাইফ বেশি হবে তোমার রিফাইন্ড গ্রেন, বিকজ এটিকে কেমিক্যাল প্রসেস করা হয়। যার কারণে তুমি চাল যদি পানিতে দাও, কিছুক্ষণ পর্যন্ত ধোয়ার পরে তুমি দেখবে সাদা শুধু ফেনা এখান থেকে বের হতে থাকে, বিকজ ইট হ্যাজ বিন প্রসেসড বাই দি ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস ইনক্লুডিং ট্যাল্ক। সো সেলফ লাইফ বেড়ে যায় ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে বিভিন্ন প্রকার কেমিক্যালস গুলো চলে আসে। আর ওপর থেকে যেহেতু এগুলো চলে যায়, জার্মস টার্মস ইত্যাদি, যার কারণে তুমি এখান থেকে ফাইবারও পাবা না, আয়রনও পাবা না, ভিটামিনসও পাবা, এটা পাওয়া যাবে না। যার কারণে আসলে আমাদের উচিত এই রিফাইন্ড গ্রেনের পাশাপাশি কিছু পরিমাণ তোমার হোল গ্রেনও প্রতিদিন খাওয়া। আর না হলে এই গ্রেন খাইলে তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে তোমার ভিটামিনস এবং মিনারেলসের জন্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর দিকে তোমাকে অবশ্যই দ্বারস্থ হতে হবে। আদারওয়াইজ ইউর body will suffering from the scarcity or the deficiency of the vitamins and minerals। সেটা জিনিসটা মনে রাখতে হবে, আমি যে খাবারটা খাচ্ছি এই ডিশটা যে রিফাইন্ড চালের, সো আমাকে অবশ্যই ভেজিটেবলস খাওয়া উচিত। আদারওয়াইজ আমি বুঝবো যে আমার শরীর কিন্তু কি বলে ভিটামিনস মিনারেলস কিন্তু অভাবে ভুগতেছে। বিশেষ করে যে সমস্ত ভিটামিনস গুলো শরীরে থাকে না, বি ভিটামিনস এবং তোমাদের ভিটামিন সি, এটা তো থাকেই না শরীরে। এই সমস্ত ভিটামিনস গুলো কিন্তু অবশ্যই প্রতিদিনই খাওয়া উচিত। গ্রেনের নিউট্রিশনের কথা যদি চিন্তা করি, তাহলে নিউট্রিশন গ্রেনের ভিতরে প্রোটিন আছে মোটামুটি 8 থেকে 13%, কার্বোহাইড্রেট আছে 70 থেকে 77%। তো প্রোটিনটা ভেরি করবে, এই প্রোটিনটা ভেরি করবে যে তোমার এটি আসলে রিফাইন্ড গ্রেন নাকি হোল গ্রেন। যদি রিফাইন্ড গ্রেন হয়ে থাকে তাহলে প্রোটিনের পরিমাণ কমে যেতে থাকবে আরো, আর যদি হোল গ্রেন হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে বাড়বে। লো টু ভেরি লো, এটা ফ্যাট পরিমাণ খুবই কম থাকে। আর ইদানিংকালে চালে তো থাকেই না, বিকজ অফ ব্র্যান যেটি আছে এটা তো চলেই যায়, যার কারণে রাইসের ভিতরে ফ্যাট কিন্তু থাকে।
আর ভিটামিনস আর মিনারেলস ট্রেস অ্যামাউন্টে থাকে ঠিকই, কিন্তু কথা হচ্ছে যখন তোমার উপর থেকে ব্র্যান এবং তোমার জার্ম চলে যায়, সেক্ষেত্রে তোমার ভিটামিনস আর মিনারেলস থাকার কোনো প্রশ্নই ওঠে না, ট্রেস না, থাকেই না, এটা জিরো। যার কারণে তুমি কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে যে পরিমাণে এনার্জি পেতে পারো, এটির পরিমাণ মোটামুটি 300 থেকে 350 ক্যালোরি পার 100 গ্রাম হতে পারে। আর কিভাবে এনার্জি হিসাব করে, সেই এনার্জি হিসাব তোমরা এনার্জি চ্যাপ্টার যখন মুক্ত স্যার তোমাদেরকে পড়াবে, তখন তোমরা সেখানে দেখতে পাবে যে এনার্জি আসলে রিকোয়ারমেন্ট কিরকম, এনার্জি কার কতটুকু প্রয়োজন, এনার্জি কিভাবে ক্যালকুলেশন করা হয়, সব সেখানে ডিটেলস। তো আমি নিউট্রিশন সম্পর্কে, গ্রেনের নিউট্রিশন সম্পর্কে অলরেডি আলাপ করে ফেলেছি যে ভিতরে কি আছে। যদি হোল গ্রেন হয় তাহলে অবশ্যই সেখানে ফাইবার পাবা, ভিটামিন বি পাবা, মিনারেলস পাবা, আয়রন পাবা, পটাশিয়াম, সেলিনিয়াম ইত্যাদি পাওয়া যাবে। কিন্তু যখনই তোমার এটা রিফাইনে চলে যাবে, সেক্ষেত্রে তুমি শুধু কার্বোহাইড্রেট আর সাম পোর্শন অফ প্রোটিন ছাড়া আর কিছুই পাবা না। প্রোটিন বলতে এখানে দুটি সোর্সের কথা আমাদের আছে, একটা হলো অ্যানিমাল প্রোটিন, একটা হলো প্ল্যান্ট প্রোটিন, সেটা আমরা ভালো করে জানি। তো অ্যানিমাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন, অ্যানিমাল প্রোটিন অবশ্যই তোমার সেখানে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, বিকজ পার্সেন্ট অফ নাইট্রোজেন যেহেতু সেখানে কম, সেহেতু প্রোটিনের পরিমাণ সেখানে বেড়ে যায়। অন্যদিকে তোমার প্ল্যান্ট প্রোটিনের পার্সেন্ট অফ নাইট্রোজেন পরিমাণ থাকে বেশি, যার কারণে সেখানে প্রোটিনের পরিমাণ কমে যায়। আবার প্ল্যান্ট প্রোটিনটা হলে ইনকমপ্লিট প্রোটিন অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বাট অ্যানিমাল প্রোটিনটা তোমার অবশ্যই কমপ্লিট প্রোটিন হয়ে থাকে। যেমন তোমার ডালের কথা তুমি যদি চিন্তা করো, ইয়েস পালস ইজ এ ভেরি গুড সোর্স অফ দি প্রোটিন, ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে পালসের ভিতরে তুমি যদি নিউট্রিয়েন্ট কন্টেন্টস বা অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটা তুমি যদি দেখো, তাহলে দেখবা যে পালসের ভিতরে সাম পোর্শন অফ দি অ্যামাইনো অ্যাসিড কিন্তু শর্ট, কিন্তু শর্ট, মিথিয়ামিন, এর পরিমাণ কিন্তু পালসে শর্ট থাকে। আবার রাইসের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, যদি সেটা হোল গ্রেন হয়ে থাকে, সেক্ষেত্রে সেখানে কিন্তু লাইসিনের পরিমাণ আবার থাকে কম, যার কারণে যদি খিচুড়ি রান্না করা হয় ডাল এবং চাল দিয়ে, সেক্ষেত্রে আবার দেখা যায় যে চালের ভিতরে প্রচুর পরিমাণ মিথিওনিন থাকে, ডালের ভিতরে মিথিওনিন কম থাকে। আবার ডালের ভিতরে প্রচুর পরিমাণ লাইসিন থাকে, যেটা তোমার ধানের ভিতরে, চালের ভিতরে কম থাকে। সো দুটি মিলে কিন্তু মেক আপ হয়ে যায়। এই জন্য আসলে একই রকম খাবার না খেয়ে ডাইভার্সিফাইড খাবার খাওয়া উচিত, যেটা তোমাদের এনার্জি চ্যাপ্টার হয়তো স্যার তোমাদেরকে পড়াবেন। এনিওয়ে, তো প্রোটিন বলতে এখানে দুই প্রকার প্রোটিন আমি বলছি, একটা হলো তোমার প্ল্যান্ট প্রোটিন, একটা হলো অ্যানিমাল প্রোটিন। অ্যানিমাল প্রোটিন কোনগুলো সেগুলো অবশ্যই তুমি বোঝো, সেগুলো ফিশ, মিট, পোলট্রি ইত্যাদি। আর প্ল্যান্ট প্রোটিনটা অবশ্যই আমি বুঝি, ম্যাক্সিমাম খেতে পালস এবং বিনস যেগুলো আছে সেগুলো তোমার আসে তোমার প্ল্যান্ট প্রোটিন। তো যারা সাধারণত তোমার ভেজিটেরিয়ান হয়ে থাকে, এই ভেজিটেরিয়ান গুলো সাধারণত তোমার এই প্রোটিনের চাহিদাটা পূরণ করে থাকে এই নাটস, তারপর বিনস, পালস ইত্যাদি থেকে। আর নন ভেজ যারা আছে তারা তো অবশ্যই অ্যানিম্যাল প্রোটিনটা খেয়ে থাকে। তবে অ্যানিম্যাল প্রোটিন যারা কনজিউম করে তারা অবশ্যই কমপ্লিট প্রোটিনটা পায়, ভালো প্রোটিনটা পায়, বিকজ ইউ আর অ্যানিম্যাল, ইউ আর অ্যানিম্যাল। সো ইউ নিড দি সাচ টাইপস অফ প্রোটিন দ্যাট ইজ কাম ফ্রম অ্যানিম্যাল, যেটি নন ভেজ ছাড়া আর কেউ এটা পেয়ে থাকে না। আবার অনেক প্রশ্ন আসে, সেটা হলো তোমার ল্যাথার্জিক কিছু ইফেক্ট অনেক পালসের ভিতরে দেখা যায়, ল্যাথার্জিক। তো অ্যানিমাল প্লান্ট প্রোটিন অবশ্যই অ্যাভেলেবল এবং খুবই চিপ, কিন্তু কথা হচ্ছে এর কিছু সাইড ইফেক্ট কিন্তু আছে, যার কারণে আসলে প্রচুর পরিমাণে এটিকে ভালো করে ধুয়ে অনেক পরিমাণ রান্না করে তারপরে কিন্তু খাওয়া উচিত। এর আমরা দুই প্রকার প্রোটিন দেখছি, প্রথম আসতেছে মিট, ফিশ এবং বিনস। মিট, ফিশ এবং বিনস দুই প্রকারের কথা, একটা মিট এবং ফিশ এক প্রকার প্রোটিন, আর বিনস হলো আরেক প্রকার প্রোটিন। তো যেটি হোক না কেন, এর ভিতরে অবশ্যই প্রোটিন থাকবে, যেটা প্রোটিনের সোর্স, প্রোটিন থাকবে। আর সাম পোর্শন অফ ভিটামিনস, যেটা বি ভিটামিন বলতে, সেগুলো থাকে, মিনারেলস গুলো থাকে। So dive beans, peas, fish, poultry, nuts, high protein, vegetarian, alternate of the more than protein. আসলে যারা মিট খায় না, তার ভেজিটেরিয়ান যদি হয়ে থাকে, তাহলে প্রোটিন পেতে হলে প্রচুর পরিমাণ তাদেরকে কিন্তু এই খাবারগুলো খাওয়া উচিত, যেগুলো নাটস হতে পারে, পিস হতে পারে, পালস হতে পারে, বিনস হতে পারে, এগুলো প্রচুর পরিমাণ খাওয়া উচিত। বিকজ 1 গ্রাম মিট যে পরিমাণ প্রোটিন সাপ্লাই করবে, কিন্তু 1 গ্রাম বিনস কিন্তু সে পরিমাণ করতে পারবে না, যার কারণে তাকে আরো বেশি পরিমাণে কিন্তু খাওয়া উচিত। তোমরা জানো যে মিটস এর ভিতরে যে পার্সেন্টেজ অফ প্রোটিন আছে প্ল্যান্টের মধ্যে কিন্তু নাই। সো এটা প্রচুর পরিমাণে খাওয়া উচিত। While we eating meat, this shows lean cuts. তোমরা গোস্তের মধ্যে দেখবা যে কিছু গোস্ত আছে যারা আসলে মোটা, কিছু আছে একদম চিকন। তো এখানে বলতেছে যে চিকন আসে যে গোস্তগুলো আছে, বিশেষ করে তোমার রানের যে গোস্ত, পায়ের যে গোস্তগুলো আছে, সেই গোস্ত আসলে বেশি পরিমাণে খাওয়া উচিত। কারণ হলো সেগুলো সহজেই হজম হয়, সেগুলো সহজেই হজম হয়, শরীর সেগুলো সহজেই হজম করতে পারে। তো মোটা যে গোস্তগুলো আছে এগুলো খাইলে কিন্তু শরীর অত সহজে হজম করতে পারে না।
আর রিমুভিং স্কিন ফ্রম পোল্ট্রি রিডিউস দি স্যাচুরেটেড ফ্যাট। পোল্ট্রির উপরে যে চামড়াটা থাকে, চামড়ার নিচে প্রচুর পরিমাণে তোমার চর্বি থাকে, আর স্যাচুরেটেড ফ্যাট কিন্তু শরীরে জমার একটা টেন্ডেন্সি থাকে বেশি, যার কারণে এটি কিন্তু খাইলে শরীর মোটা তাজা হয়ে যেতে পারে বেশি। এই জন্য বলছি যে স্কিনটা বাদ দেওয়া উচিত। আর প্রোটিনের সোর্স ঠিকই আছে স্কিন, কিন্তু কথা নিচে ফ্যাট আছে তো প্রচুর, এই জন্য আসলে স্কিন বাদে শুধুমাত্র মিটটাকে তোমার চয়েস করা উচিত। সো দিস ইজ দ্য অ্যানিম্যাল প্রোটিন। এটাও অ্যানিম্যাল সোর্স। ডেইরি এটা আরেকটা, যেটা আমরা প্লেটের বাইরের অংশ খেয়াল করে দেখো, ডেইরি এটা প্লেটের বাইরের অংশ ছিল, যে অংশটির নাম ছিল তোমার ডেইরি, অর্থাৎ এটা আলাদা গ্রুপে এখানে রাখা হয়েছে। সো মিল্ক বলতে আসলে দিস ইজ দ্য ফ্লুইড মিল্ক, যেটি সাধারণত বিভিন্ন ফুডস থেকে, ফুড গ্রুপস এর ভিতরে একটা আলাদা একটা গ্রুপস এটা। তো আমরা সাধারণত ডেইরি প্রোডাক্ট আমরা পেয়ে থাকি অ্যানিমেলের কাছ থেকে। সো দিস ইজ অলসো অ্যানিমেল। আমরা জানি মিল্ক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সোর্স ফর দ্য প্রোটিন। আমরা এখান থেকে প্রচুর পরিমাণ প্রোটিনের পেয়ে থাকি। শুধুমাত্র প্রোটিন না, এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটও পাওয়া যায়, এবং একই সাথে এখানে ইটস এ গুড সোর্স ফর দি ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম থাকে, ফসফরাসও থাকে, ক্যালসিয়াম থাকে, বিশেষ পরিমাণে ক্যালসিয়াম এখানে বেশি থাকে। আর আমরা যখন ভিটামিন চ্যাপ্টার করেছি সেখানে আমরা আলাপ করেছিলাম যে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন করে, ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন করে। আর আমাদের মতো দেশে প্রচুর পরিমাণে সানলাইট যেখানে আছে সেখানে ভিটামিন ডি এর কোনো অভাব আমাদের তেমন হয় না। কিন্তু সমস্যা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামে যদি আমি না থাকি খাই, তাহলে ভিটামিন ডি শোষণ করবে কি? এই জন্য আসলে ক্যালসিয়াম পাওয়ার জন্য তোমাকে দুধের বিকল্প, হ্যাঁ হয়তো ভেজিটেবলস এর মধ্যে বা ফ্রুটস এর মধ্যে কিছু পরিমাণ তুমি ক্যালসিয়াম পাবা ঠিকই, কিন্তু আমি একটা কথা বারবার বলতেছি যে ইউ আর এ অ্যানিম্যাল বিং। সুতরাং তোমার শরীরে যে ক্যালসিয়ামটা প্রয়োজন, দিস ক্যালসিয়াম মাস্ট কাম ফ্রম দি অ্যানিম্যাল সোর্স। যার কারণে তোমার ডেইরি প্রোডাক্ট যেটি অ্যানিম্যাল থেকে আসতেছে এটি তোমার খাওয়া উচিত, যেখান থেকে তুমি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবো। আর যেহেতু তোমার শরীরে ভিটামিন ডির কোনো অভাব নেই, সুতরাং ভিটামিন ডি সহজে সেই ক্যালসিয়ামকে শোষণ করতে পারে। আর এটিকে অবশ্যই বন এবং টিতে সেই জায়গাগুলোতে ডিপোজিট করবে। আদারওয়াইজ তুমি যদি এটাকে ডিসকার্ড করো এখন থেকে, আই এম ড্যামলি শিওর যে আফটার ক্রসিং ইয়োর এজ 40 বা 45, ইউ আর সাফারিং ফ্রম দি বোন ডিজিজ লাইক তোমার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস অ্যান্ড ফ্রোজেন শোল্ডার, যেটাকে তোমার ঘাড় এদিক সেদিক করতে প্রচন্ড ব্যথা হবে, তোমার শোল্ডার গুলো ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, পায়ের গোড়ালি ব্যথা করবে, গিটে ব্যথা করবে। It is a symptom that you are suffering from this scarcity of calcium, because this calcium has already been drained out from these bones, and it is very suffering from the scarcity of the calcium. তুমি ক্যালসিয়াম ঠিক মতো খাওনি, যার কারণে তোমার এখান থেকে এগুলো ড্রেন আউট হচ্ছে। আর যদি সামান্য আঘাত এটা ভেঙে যায়, তাহলে জোড়া লাগা খুব কঠিন হয়ে যায়। সার্টেন এজের পরে ক্যালসিয়াম যখন ড্রেন আউট হতে শুরু করে, তখন এটা এত পরিমাণ ড্রেন আউট হয়ে যায় যে পরবর্তীতে কিন্তু এটাকে জোড়া লাগে। যার কারণে আসলে এই ডেইরিটাকে অবশ্যই তোমার নেগলেক্ট করা উচিত নয়, এটাকে অবশ্যই প্রতিদিন খাওয়া উচিত, প্রতিদিন খাওয়া উচিত। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ভিটামিন ডি নয়, ভিটামিন এও কিন্তু তোমার মিল্কস এর ভিতরে আছে। বিকজ যখন মিল্কটাকে যখন তাপ দেওয়া হয়, তখন উপরে তুমি খেয়াল করে দেখবা যে ফ্যাটটা জমে ওঠে, এই ফ্যাটটা কিন্তু হলুদ হয়ে যায়। এই ফ্যাট হলুদ হওয়ার অর্থ হলো, এই ফ্যাট হলুদ হওয়ার অর্থ হইল যে এই ফ্যাটের ভিতরে ভিটামিন এ ডিজলভ হতে শুরু করেছে বা এ চলে আসতেছে। তার মানে কি, এর ভিতরে অবশ্যই ভিটামিন এ আছে। সো মিল্ক ইজ অলসো এ সোর্স, গুড সোর্স অফ দ্য ভিটামিন এ, এটা অবশ্যই খাওয়া উচিত। লিগুমস অ্যান্ড পালস, দিস ইজ দ্য প্ল্যান্ট প্রোটিন। বুঝতেই পারতেছো, সাধারণত মোটামুটি 25% এর মতো এখানে প্রোটিন থাকে, বাট সয়াবিনে থাকে 35%, লুপিনসে থাকে 40%। আমরা সয়াবিন তেল খাই ঠিকই, কিন্তু সয়াবিন খাই না, লুপিনসে তো আমরা কাছাকাছি যাই না। সুতরাং এই দুটির দিকে তাকাই কোনো তেল খাও ঠিকই, কিন্তু সয়াবিন খাও না, লিপিনস তো আমরা দেখি না, সে অন্য জিনিস। এটা তো প্ল্যান্ট থেকে হয়তো মোটামুটি টোটাল ওয়েটের 25% পর্যন্ত তুমি প্রোটিন এখানে পেতে পারো। তাহলে বুঝতে পারতেছে 1 গ্রাম মিল্ক থেকে প্রোটিন যে পরিমাণ পাওয়া যাবে, তোমার ভেজিটেবলস থেকে পালস থেকে প্রোটিন পেতে হলে অবশ্যই তোমাকে 4 গুণ পরিমাণ সেই পালসটা খাওয়া উচিত। Lipid usually stays except soybean, lupins, and groundnut. They contains সুবিধা হলো polyunsaturated fatty acid contains করে। সয়াবিন, লুপিনস এবং গ্রাউন্ডনাট এদের মধ্যে প্রচুর পরিমাণে লিপিড থাকে, প্রোটিনও থাকে, কিন্তু কথা হচ্ছে আরেকটা জিনিস হলো যে এটা সুবিধা হলো
যে সয়াবিনের ভিতরে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, দে আর ভেরি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস। রিচ ইন কার্বোহাইড্রেট, লিগুমস এন্ড পালসের ভিতরে কার্বোহাইড্রেট থাকে মোটামুটি 50 থেকে 55%। সো ভাতের সাথে ডাল খাইলে কিন্তু তুমি এখান থেকে কার্বোহাইড্রেটও কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছ। সাম ফ্যাট সলিউবল ভিটামিনস ইন ট্রেস, ওয়াটার সলিউবল ভিটামিন ইন ফিয়ার, ক্যালসিয়াম, ফসফরাস, ফেরাস প্রেজেন্ট এন্ড আদার ট্রেস। ক্যালোরি থাকে 300 থেকে 350 ক্যালোরি পার 100 গ্রাম। সো দিস ইজ ইম্পর্টেন্ট গ্রুপ অফ দিস খাবার খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ লিগুমস এন্ড পালস। সুতরাং এটি প্রোটিনের সাবস্টিটিউট হিসাবে আমরা তো রাখতেই পারি, ঠিকই আছে, কিন্তু কথা আছে যে অ্যানিমাল প্রোটিন ও ইম্পর্টেন্ট। ফ্যাট এটা একটা আলাদা ক্যাটাগরি, ঠিক না? যদি তুমি সয়াবিনকে প্রোটিন হিসেবে ব্যবহার করো তাহলে ফ্যাট তুমি ইজিলি পেয়ে যাবে। আমি আবার বলছি যে তুমি লুপিনকে প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করো, সেক্ষেত্রে তুমি অটোমেটিক সেখান থেকে তুমি ফ্যাট পেয়ে যাবে। কিন্তু আদারওয়াইজ যদি তুমি এগুলো ছাড়া অন্য পালস যেমন মসুর, মুগ ইত্যাদি ডাল তুমি যদি প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে তোমাকে ফ্যাটকে অবশ্যই আরেকটা গ্রুপে কনসিডার করতে হবে, এবং ফ্যাটকে সাধারণত আমরা কি জিনিস সেটা আমরা গত সেমিস্টারে ভালো করে পড়ে এসেছি, সুতরাং এটা ব্যবহার এটা নিয়ে আলাপ করার কিছু নাই। ফ্যাটেরও দুটো সোর্স আছে, এটা প্ল্যান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স। বিশেষ করে ফিশ, তারপর তোমার অ্যানিম্যাল, আমি কিছুক্ষণ আগে পোল্ট্রির কথা বললাম যে চামড়ার নিচে প্রচুর পরিমাণ তেল থাকে, যেটি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাট এটা থাকে। আবার অয়েল সিড যেগুলো আছে সেগুলো থেকে প্রচুর পরিমাণে তোমার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আবার এগুলো তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু সাপ্লাই করে। সো প্রশ্ন হলো যে শরীরের সেল মেমব্রেন তৈরি হওয়ার জন্য কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইজ মাস্ট, এটা লাগবে। সো সয়াবিন তেল আমরা যেটা গ্রহণ করে থাকি, এই সয়াবিন তেল কিন্তু আমাকে সেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সাপ্লাই করে থাকে। সয়াবিন বাদ দিয়ে যদি আমি যে প্রোটিন সোর্সের পালস হিসাবে যদি আমি মসুর, মুগ ইত্যাদিকে গ্রহণ করে থাকি, তাহলে আমি একটা কথা বলেছি বারবার যে ফ্যাটকে অবশ্যই তোমাকে তখন একটা গ্রুপে কনসিডার করতে হবে, তবে অতিরিক্ত অবশ্যই ভালো না, কারণ ফ্যাট এমনিতে খুব একটা ভালো জিনিস না, এটাকে শরীর থেকে খাবার থেকে বাদ দেওয়া উচিত। তারপর আমি এই কথাটা বলতেছি যে পালসের ক্ষেত্রে তুমি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে ফ্যাটকে কনসিডার করতে হবে। আর তুমি যদি নন ভেজ হয়ে থাকো সেক্ষেত্রে তুমি তো গরু গোস্ত বা খাসির গোস্ত বা মুরগি গোস্ত দিয়ে প্রচুর পরিমাণ সেখান থেকে ফ্যাট পাচ্ছই, সেক্ষেত্রে হয়তো তোমার এই ফ্যাটটাকে কাউন্টিং না করলেও চলবে। কিন্তু ভেজিটেরিয়ান এবং সেটা যদি তোমার হয়ে থাকে মুগ, মসুর ইত্যাদি ডাল থেকে সে যদি প্রোটিন সংগ্রহ করে তাহলে অবশ্যই তাকে ফ্যাটটাকে কনসিডার আনতে হবে। সো দিস অলসো ওয়ান ক্যাটাগরি। এরপর আসতেছে ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবারটা খুব সম্ভবত মতুয়া স্যার আলাপ করতে চেয়েছিলেন, তারপরও আমি একটু আলাপ করে দিব। এটা ডায়েটারি ফাইবারটাকে আমরা একটু আলাপ করতেছিলাম, তোমাদের টপিক্সের ভিতরে এই ফাইবারটা রয়েছে, ডায়েটারি ফাইবার। তো আমি আর আজকে আলাপ কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে আবার আলাপ করব। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমি আবার এই ডায়েটারি ফাইবার, অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরের সাথে আর তোমার পলিসি যেগুলো আছে সেগুলো বা ডাইভার্সিফিকেশনে একটা আলাপ করে হয়তো এটা আমি শেষ করে দিতেও পারি।